যেভাবে গ্রেপ্তার হলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। জামায়াতকে ছাড়ছে না এনসিপি, কি হবে জোটের? ঘোষণা ছাড়াই ৫,০০০ বাংলাদেশির ভিসা বাতিল করল আরব আমিরাত। মাকে বাঁচাতে ১০ বছরের মরিয়মের যুদ্ধ, সবকিছুর বিনিময়ে চায় মায়ের জীবন। দুধের ৪১ নমুনার সবকটিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। সামনে স্থানীয় সরকার নির্বাচন, চলছে সব দলগুলোর ভেতর লাভ ক্ষতির হিসাব নিকাশ। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপির ভেতরেও চলছে রাজনীতির লাভ ক্ষতি নিয়ে আলোচনা। গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এনসিপি সহ যেই ১১ দলীয় জোট তৈরি হয়েছিল, আজ কয়েক মাসের মধ্যেই সেই জোট ভাঙনের মুখে। জোটের গুরুত্বপূর্ণ শরিক এনসিপি চিন্তা করছে জামায়াতের সঙ্গ ছাড়ার। দলটির একাধিক নেতা বলছেন, এনসিপির দীর্ঘমেয়াদী লক্ষ্য একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। তাদের মতে জামায়াত নেতৃত্বাধীন জোটে থাকলে সেই সুযোগ সীমিত হয়ে যেতে পারে। বিপরীতে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম করে উঠলে সেখানে নেতৃত্বের জায়গায় থাকতে পারবে এনসিপি। এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরেছে দৈনিক আগামীর সময়। দলের একাধিক সূত্রের বরাতে দৈনিকটি জানিয়েছে, কওমি ঘরানার ইসলামিক দলগুলোর সঙ্গে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে একসঙ্গে পথ চলা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকলে কিংবা সেখান থেকে বেরিয়ে এলে রাজনৈতিক লাভ ক্ষতি কী হতে পারে তা নিয়ে গভীরভাবে ভাবছে এনসিপি। জুলাইয়ের কর্মসূচি শেষ হলে দলের সর্বোচ্চ নেতৃত্ব এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দলীয় সূত্র। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতাদের একটি অংশ মনে করছে, তাদের নেতৃত্বাধীন জোট থেকে দলগুলোকে বের করে নেয়ার একটি পরিকল্পিত চেষ্টা চলছে। তবে জোটের ভাঙন নিয়ে এখনই পরিষ্কারভাবে কিছু জানায়নি দুই দলেই। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। গত ২২ জুলাই থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশে বেড়াতে আসা প্রায় ৫,০০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানা গেছে। আতঙ্কে দিন কাটছে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রায় ১০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিকের। ছুটিতে দেশে এসে অনেক প্রবাসী কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন তাদের ভিসা কার্যকর নেই। অনলাইনে যাচাই করলে তাদের ভিসা স্ট্যাটাস ক্যান্সেল দেখাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিক থাকার পরও অনেকের ভিসা বাতিলের ঘটনা ঘটেছে। কেন স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হচ্ছে সে কারণও স্পষ্ট নয়। এমন বাস্তবতায় ভিসা বাতিলের আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই তড়িঘড়ি করে কর্মস্থলে ফিরতে চাইছেন অনেক প্রবাসী। আর এমন পরিস্থিতির সুযোগ নিয়ে একমুখী বিমান টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে কোথাও কোথাও প্রায় ১ লাখ টাকায় পৌঁছে গেছে। ফলে ভিসা হারানো বা বাতিলের আশঙ্কার পাশাপাশি অতিরিক্ত ভাড়া দিতে গিয়েও আর্থিক হয়রানির মুখে পড়ছেন তারা। তবে জানা যায়, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। পাকিস্তান, নেপাল সহ আরও কয়েকটি দেশের কর্মীদের ক্ষেত্রেও সংযুক্ত আরব আমিরাতে একই ধরনের ভিসা বাতিলের ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে ভিসা বাতিল হচ্ছে তা জানা যায়নি। এই সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। এই পর্যন্ত প্রায় ৩০০ প্রবাসীর আবেদনের তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া আরও প্রায় ১,৪০০টি আবেদন যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলোও পর্যায়ক্রমে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
কখনো সবজি কাটছে, কখনো ছোট বোনকে কোলে নিয়ে ঘুরছে। এসবের ফাঁকে পরিবারের সবার জন্য রান্না করতে হচ্ছে। আবার কখনো ক্যান্সার আক্রান্ত মাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মাত্র 10 বছর বয়সেই পুরো পরিবারের ভরসা হয়ে উঠেছে ছোট্ট মরিয়ম। যে বয়সে বই খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা তার, সেই বয়সে ক্যান্সার আক্রান্ত মায়ের সেবায় থেমে গেছে তার পড়াশোনা। স্কুলে আমি পড়ি না, আমার আম্মুর পিছে আমার সেবা করতে আমি স্কুলে পড়তে পারি না। আমার বোনকে আমার সামলাতে হয়, আমার আম্মুর কাপড় চোপড় দিতে হয়, আমার রান্না করতে হয়, আম্মুকে ওষুধ খাওয়াই দিতে হয়। মানে আম্মুর পিছে আমার সারাদিন থাকা লাগে। আমি কি আমার বই নিয়েও বসতে পারি না। প্রায় 1 বছর আগে ক্যান্সার ধরা পড়ে ফাতেমা বেগমের। এরপর থেকেই বদলে যায় পুরো পরিবারের জীবন। সংসারের সচ্ছলতার আশায় 2024 সালে ধার দেনা করে সিঙ্গাপুরে যান স্বামী আব্দুর রহিম। কিন্তু স্ত্রীর ক্যান্সারের খবর পেয়ে 2025 সালে দেশে ফিরে আসেন। এরপর আর বিদেশে যাওয়া হয়নি তার। স্ত্রীকে বাঁচাতে নিজের সঞ্চয় ও ধার করা টাকাসহ প্রায় 7 লাখ টাকা খরচ করেছেন। কিন্তু এখনও অর্থাভাবে বন্ধ হয়ে গেছে কেমোথেরাপি ও ওষুধ কেনা। সিঙ্গাপুর গেছিলাম ঋণ কইরা। আমি 1 বছর থাকার পর আমি এসে পড়ছি। এখন আমি কোনো জায়গায় থেকে কোনো সহযোগিতা পাইতেছি না, আমি ইনকামও করতে পারতেছি না। আমার ওয়াইফের ক্যান্সার দেখা দেওয়ার পরে থেকে আমি একজন রোগী হয়ে গেছি। জামালপুরের মেলন্দাহ উপজেলার নংলা ইউনিয়নের ভুরুঙ্গা গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম। অসহ্য যন্ত্রণায় এখন আর স্বাভাবিকভাবে বসতে কিংবা শুতে পারেন না তিনি। রাত হলেই শুরু হয় তার আরেক যুদ্ধ। ব্যথার তীব্রতায় কখনো বিছানায় কুঁকড়ে যান, কখনো সারা রাত বসে কাটান। তার কান্না আর আর্তনাদে ঘুম ভেঙে যায় স্বামী সন্তানদের। কিন্তু নিজের কষ্টের চেয়েও তার বেশি ভাবনা 2 সন্তানকে নিয়ে। এখন না ভাই আমি সবার কাছে, দেশে বসে সবার কাছে সাহায্য চাই, যে আমার সবাই আমার সন্তান গজল না, আমার একটু আমার জীবনটা সবাই দোয়া করে করে দেন, আমার সুস্থ করে। আল্লাহ যদি চায় সবাই পারবেন আমার সুস্থ করতে। আপনারা প্রতিবেশীরা জানান, ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া এই পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সরকারি সহযোগিতার কথা বলেন তারা। এখন ওষুধপাতি খাইতেছে কিন্তু কোনো কিছু হইতেছে না। ব্যথা অনেক, রক্ত পড়ে, সারাদিন কান্নাকাটি করে, রাইতে 2টা 3টা পর্যন্ত কান্নাকাটি করে। যখন ব্যথার ওষুধ খায় সীমিত সময়ের জন্য ব্যথাটা কমে। সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে যাতে বাচ্চাটি তার মারে ফিরে ওর মারাও বেঁচে থাকে। বিষয়টি জানার পর পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মেলান্দাহ উপজেলার নির্বাহী কর্মকর্তা। হ্যাঁ, আমাদের কাছে আমরা শুনেছি বিষয়টা যে ওনার আর্থিক সহায়তা প্রয়োজন। আমরা আবেদন করছি, আবেদন করতে বলেছি ওনাকে। আবেদন পেলে আমরা যত দ্রুত সম্ভব ওনার আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয়। এদিকে চিকিৎসাহীন এক মায়ের জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে মায়ের সেবায় স্কুল ছুট 10 বছরের এক শিশুর ভবিষ্যৎ। তাই ফাতেমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দুধ আমরা সরাসরি বা চা, কফি, সেমাই, মিষ্টি কিংবা আরো নানাভাবেই গ্রহণ করে থাকি। গুঁড়ো দুধ ছাড়া তো চা কফি জমেই না। আর বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রতিদিন তাদের দুধ খাওয়ান বাবা মা। এইবার সেই দুধেই মিলল মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশের বাজারে পাওয়া কাঁচা দুধ, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্যের 41টি নমুনার প্রত্যেকটিতেই ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। এর মধ্যে সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একদল গবেষকের গবেষণায় এই সব তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, দুধ গ্রহণের ধরন এবং শরীরের ওজন বিবেচনায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মাইক্রোপ্লাস্টিক গ্রহণের সম্ভাব্য হার সবচেয়ে বেশি। গবেষণায় দেখা যায়, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরের ওজন কম এবং দুধের উপর নির্ভরশীলতা বেশি হওয়ায় তাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে বেশি। বিশেষ করে 4 থেকে 10 বছর বয়সী ব্র্যান্ডের দুধ পানকারী শিশুদের ক্ষেত্রে সম্ভাব্য গ্রহণের হার সর্বোচ্চ পাওয়া গেছে। গবেষকরা মোট 41টি নমুনা পরীক্ষা করেন। এর মধ্যে কাঁচা দুধের নমুনা ছিল 17টি, বিভিন্ন ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধের নমুনা 12টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যের নমুনা 12টি। কাঁচা দুধের নমুনাগুলো ঢাকা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়। ব্র্যান্ডের দুধ ও দুগ্ধজাত পণ্য নেওয়া হয় বাজার ও সুপার শপ থেকে। পরীক্ষাগারে নমুনা থেকে মাইক্রোপ্লাস্টিক কণা আলাদা করার পর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেগুলো রাসায়নিক গঠন ও প্লাস্টিকের ধরন শনাক্ত করা হয়। মাইক্রোপ্লাস্টিকের অধিকাংশ ছিল স্বচ্ছ, আঁশের মতো এবং আকারে 250 মাইক্রোমিটারের কম।
কাঁচা দুধে পাওয়া কণা ৭৭.৪৮% ছিল আঁশ আকৃতির। ব্র্যান্ডের দুধে এই হার ছিল ৮২.৮৩%। গবেষণার ফলাফলে কাঁচা দুধকে উচ্চ, ব্র্যান্ডের দুধকে উল্লেখযোগ্য এবং দুগ্ধজাত পণ্যকে মাঝারি ঝুঁকি শ্রেণীতে রাখা হয়েছে। গবেষকরা বলছেন, বাংলাদেশের দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় মাইক্রোপ্লাস্টিক দূষণ একটি উদীয়মান খাদ্য নিরাপত্তা সমস্যা। দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপে প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নত ফিল্টার ব্যবস্থা চালু, কম প্লাস্টিক নির্গমনকারী যন্ত্রপাতি ব্যবহার এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করার সুপারিশ করেছেন তারা। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।